যে বাংলাদেশ অন্যতম সেরা যুদ্ধ বিমান কেনার জন্য সাথে চুক্তি করে ফেলেছে, তখন সত্যি বলছি এই খবরটা আমার দর্শকদের জন্য, আমার বাংলাদেশি ভাইদের জন্য কত বড় গর্বের বিষয়। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এমন একটা রয়্যাল ডিল সাইন করে, তখন সেটা দেখে হাততালি না দিয়ে পারা যায় না। কিন্তু আজকে যে নিউজ দিচ্ছি, ভারতের জমিনে গিয়া ভারতের বিএসএফ এর সাথে আমাদের বিজিবি যে ভাষাটা ব্যবহার করছে, কলিজাতে শান্তি লাগছে। তবে এবার এই প্রথমবারের মতন বিজিবি বিএসএফ এর জমিনে বৈশা বিএসএফ রে সরাসরি হুমকি দিয়ে আসছে। হুমকিটা কি? আরেক রহমান ক্ষমতা দেন হরে কি করতে আছে রে বাবু। অলরেডি দেখেন পাকিস্তান বাংলাদেশে JF-17 ফাইটার জেট হস্তান্তর করে লাইছে। বাবু কি তাজা খবর চিন্তা করা যায়। ব্রেকিং নিউজ, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বা বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য বাংলাদেশকে JF-17 ফাইটার জেটের সিমুলেটর হস্তান্তর করলো পাকিস্তান। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক বিশাল ভূমিকম্প ঘটতে যাচ্ছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সে দেশের অত্যন্ত প্রভাবশালী সেনা প্রধান আসিম মুনির একসাথে 3 দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন। শাহবাজ বিএনপি সরকার, আমরা তো এমন বিএনপি সরকারই দেখতে চাই যে কিনা ভারতের চোখে চোখ রেখে কথা বলবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক নির্ভর করে ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। ফারাক্কা চুক্তি আমাদের জাতীয় স্বার্থ, তাই যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এটা সম্পাদন করতে হবে। তবে ভাই উপকার করছে, বাংলাদেশের বিরাট একটা উপকার করছে। এই প্রথম অনেক বছর পরে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী, বাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির বাংলাদেশে আসছেন। ভেরি সিগনিফিকেন্ট। এই জিনিসটা আমরা চেয়েছিলাম এবং ধন্যবাদ দিই এ কারণে প্রথমে বিএনপি সরকারকে এবং প্রধানমন্ত্রীকে যে তারা এটা রিয়েলাইজ করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কয়েক দশকের ঠান্ডা লড়াই আর কূটনৈতিক দূরত্বের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক বিশাল ভূমিকম্প ঘটতে যাচ্ছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সে দেশের অত্যন্ত প্রভাবশালী সেনা প্রধান আসিম মুনির একসাথে 3 দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন, এমনটাই দাবি করছে পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই হাই প্রোফাইল সফর, যেখানে শুধু বাণিজ্য নয়, আলোচনা হতে পারে ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সিস্টেমের মতো স্পর্শকাতর প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে? কিন্তু এর পেছনে আসল ভূ রাজনৈতিক খেলাটা কি? কেন এই সফর ভারতকে চিন্তায় ফেলতে পারে? এই সম্ভাব্য সফরের পেছনের আসল প্রেক্ষাপট বুঝতে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1971 সালের পর থেকে ঢাকা এবং ইসলামাবাদের সম্পর্ক সবসময় একটা ঐতিহাসিক টানা পোড়েনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিল কার্যত হিমশীতল। কিন্তু 2024 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে এক বিশাল রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বিশ্লেষকরা বলছেন, এই নতুন প্রশাসন বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে একটি ভারসাম্য বা ডাইভার্সিফিকেশন আনার চেষ্টা করছে। আর এই সুযোগেই কয়েক দশকের বরফ গলে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এখন বেশ উষ্ণ হতে শুরু করেছে। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্র বাণিজ্য রুট চালু হয়েছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করার আলাপ আলোচনা চলছে। যদি এই সফরটি সত্যি বাস্তবায়িত হয়, তবে এর মূল এজেন্ডা কি হবে? পাকিস্তান অবজারভারের সূত্র মতে আলোচনার টেবিলটা হবে বেশ বড় এবং উচ্চাভিলাষী। প্রথমত বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক যোগাযোগ। দুই দেশের মধ্যেই অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বড় তাগিদ রয়েছে। পাকিস্তান চাচ্ছে বাংলাদেশের বিশাল টেক্সটাইল এবং তৈরি পোশাক খাতের সাথে যুক্ত হতে, আর বাংলাদেশ চাচ্ছে পাকিস্তানের বাজারে নিজেদের পণ্যের প্রবেশাধিকার বাড়াতে। এছাড়া সার্ক বা আঞ্চলিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার একটা সুপ্ত চেষ্টাও এর পেছনে থাকতে পারে। তবে এই সফরের সবচেয়ে চমকপ্রদ এবং আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত উপাদানটি হলো প্রতিরক্ষা সহযোগিতা। 1971 সালের পর যা কার্যত অবিশ্বাস্য ছিল। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান নাকি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা BOF এর আধুনিকায়নে সহায়তা করতে আগ্রহী। অর্থাৎ বাংলাদেশের নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা বাড়াতে তারা কারিগরি সাহায্য দেবে। শুধু তাই নয়, আলোচনা নাকি আরো উন্নত সামরিক ক্ষেত্র যেমন ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সম্পর্কিত সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পর্যন্ত গড়াতে পারে। এর বাইরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ, ডিফেন্স পার্সোনেল বা কর্মকর্তাদের আদান প্রদান এবং নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির মতো গভীর সামরিক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন, এই সমস্ত তথ্যই এখন পর্যন্ত সূত্রের বরাতে ছড়ানো, কোনো দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এর আনুষ্ঠানিক সিলমোহর দেয়নি। এবার আসা যাক এই সফরের টাইমিং বা সময়সূচির দিকে। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে একটা সূক্ষ্ম কূটনৈতিক সিগন্যালিং বা বার্তা রয়েছে। বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা তারেক রহমানের একটি সম্ভাব্য চীন সফরের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এই ঢাকা সফরের গুঞ্জন উঠেছে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3 কোণ যদি কোনোভাবে কৌশলগত সমীকরণে মিলে যায়, তবে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিশেষ করে ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ হতে পারে।
এতদিন ধরে ঢাকার উপর দিল্লির যে একচ্ছত্র প্রভাব ছিল, সেখানে বেইজিং এবং ইসলামাবাদের এই তৎপরতা এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। তবে এই সম্ভাব্য সফর শুধু ইসলামাবাদ বা ঢাকার বিষয় নয়, এর সবচেয়ে বড় কম্পন অনুভূত হচ্ছে নয়াদিল্লিতে। বিশ্লেষকদের মতে ঢাকার মাটিতে পাকিস্তানের সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীর এই যৌথ উপস্থিতি ভারতের নিরাপত্তা বলয়ের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক ধাক্কা হতে পারে। এতদিন ভারতের উত্তর ও পশ্চিমে যে দ্বিমুখী সীমান্ত চ্যালেঞ্জ ছিল, ঢাকার এই কূটনৈতিক রিসেটের ফলে পূর্ব সীমান্তেও ভারতের উদ্বেগ বাড়তে পারে। কিন্তু মুদ্রার ওপিঠও আছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সফর এক বড় পরীক্ষা। 1971 সালের ঐতিহাসিক ক্ষত এবং যুদ্ধাপরাধের ইস্যুগুলো বাংলাদেশের মানুষের আবেগের সাথে গভীরভাবে জড়িত। ফলে পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক কতটা গভীরে যাবে তা নিয়ে দেশের ভেতরেও তীব্র আলোচনা সমালোচনা তৈরি হতে পারে। তারেক রহমানের সরকার দেশের ভেতরের এই জন আবেগ এবং বাইরের ভূ রাজনৈতিক চাপ, এই দুইয়ের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখে সেটাই এখন দেখার বিষয়। যদিও এখনো চূড়ান্ত এজেন্ডা কিংবা সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ধোঁয়া যখন উঠেছে তখন আগুন নিশ্চয়ই কোথাও লেগেছে। ঢাকার মাটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের পা রাখাটা হবে এই দশকের অন্যতম বড় ভূ রাজনৈতিক ঘটনা। পদ্মা ব্যারেজ বাংলাদেশের সাথে ভারতের সাথে আলোচনা করার কিছুই নেই। দ্যাট ইজ দ্য গার্ডস we want from our political leaders or those are in charge of the government or country. This is what we want. এর বাহিরে আর কোনো হিসাবই থাকতে পারে না। তিস্তা তুরি দেখে বুড়ি মেরে তিস্তা প্রকল্প মানে চীনের মাধ্যমে বাস্তবায়ন করেন। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না, ladies and gentlemen. So these are the great movement of the government. Let's see what happens next. তবে এর বিকল্প আমাদের নেই, কারণ আমরা বলেছি বা আপনারা জানেন যে আমাদেরকে এই 17 বছরে আওয়ামী লীগ মানে আওয়ামী শেখ হাসিনা মানে যে ভারতীয় দাসী হিসাবে দাসত্ব বরণ করেছিল, বাংলাদেশকে বিশ্বাস করেন 100 বছর পিছনে নিয়ে গেছে। এটা বোঝার ক্ষমতা সবার নাই, কারণ আমরা জ্ঞান পাপি, অনেকে লেখাপড়া আছে তারপরেও আমরা জ্ঞান পাপি। কিন্তু বর্তমান সরকার যে পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন বা হচ্ছে যে স্টিমুলেটর অফ J-17 থান্ডারবোল্ট, যেটা পাকিস্তানের আপনার এই এয়ারক্রাফট, সেটার মানে আপনার এই যে কি বলে এটাকে, এই যে একটু আগে বললাম বলে গেছি আবারও, আপনার এটার যে এই স্টিমুলেশন যেটা মানে অর্থাৎ মানে পাইলটদের জন্য, সেটা অলরেডি ডিসপ্লেটা বাংলাদেশে এসেছে, তারা নিয়ে এসেছেন। তো দিস আর দ্য গ্রেট নিউজ, ট্রাস্ট মি। এটা আমাদের জন্য সিরিয়াসলি মানে খুবই ভালো খবর যে এগুলাই বাংলাদেশের অস্তিত্বের জন্য মানে আপনার সবার আগে দরকার। এই যে আমাদের গতকালকে আপনারা দেখেছেন আমার লাইভে এসে ভারতীয়রা তারা বলছেন বাংলাদেশকে সেকেন্ড গাজা বানাবেন, মানে দ্বিতীয় গাজা হবে বাংলাদেশ। আপনি কল্পনা করতে পারেন মানে এই কথাটা কি ধরনের মারাত্মক এবং কি ধরনের ডেঞ্জারাস। ভারতীয়রা কোন জায়গা থেকে, এবং তাও পশ্চিমবঙ্গের ভারতীয়রা যারা বাংলা ভাষায় কথা বলে, তারা এই কথাগুলো এসে বলছে লাইভের ভিতরে। বাংলাদেশ এগুলো সিরিয়াসলি নেওয়া দরকার। এবং আমি বললাম না, উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, বিকজ শেখ হাসিনা বাংলাদেশকে 100 বছর পিছনে নিয়ে গেছে। কয়েকটা উন্নয়ন প্রকল্প করেছেন, উন্নয়ন প্রকল্প বা ইনফ্রাস্ট্রাকচার এগুলো দরকার আছে যোগাযোগ ব্যবস্থার জন্য, কিন্তু বাংলাদেশের মূল বা কোর যে প্রবলেমগুলো বা প্রিন্সিপালস এগুলো নষ্ট করে গেছে, বিনষ্ট করে গেছেন আওয়ামী লীগ সরকার। তারা কিছুই করেন নাই এবং আল্লাহ বাঁচিয়েছে, মনে করি আল্লাহর হুকুম হয়েছে। মানে কেউ ভালো কাজ করেছিল বাংলাদেশে বলেই যে আমরা দেশটাকে রক্ষা করতে পেরেছি জুলাই আন্দোলনের মাধ্যমে, আর না হলে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা মানে রেজিস্টার্ড করার রাজ্যে পরিণত হওয়ার মানে আপনার মানে পথে ছিল। এখন প্রশ্ন হলো যে ভারত এগুলাকে কিভাবে দেখে বা কী ধরনের প্রতিক্রিয়ার মাধ্যমে তারা এটা নিবে, এটা আমরা জানি না। তবে সরকার যে পদক্ষেপ নিয়েছেন এই মুহূর্তে, বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমরা বাংলাদেশে দেখতে চাই, আমরা আসিফ মুনিকে বাংলাদেশে দেখতে চাই। কেন দেখতে চাই? বাংলাদেশের অস্তিত্বের জন্য পাকিস্তানের সাথে অ্যালায়েন্স করা, এবং পাকিস্তান যেভাবে মানে একদম বাইয়ের মতো মনে করে যদি বাংলাদেশের বিপদে তারা পাকিস্তানের আসবে, পৃথিবীর কোনো দেশ এভাবে এই মানে আসবে না, এটা আপনি নিশ্চিত করে মানে নিশ্চিত থাকতে পারেন। এবং যে ধরনের মানে এই যে এবং পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন আমাদের মানে মানসিকতার অধপতন হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মানসিকতার তাদের কিন্তু ঠিকই উন্নতি হচ্ছে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, সেটা হলো যে আপনারা দেখেন এখানে শুভেন্দুর মতো একজন প্রচণ্ড গণ্ডমূর্খ কুসংস্কারপন্থী উগ্রবাদী লোককে তারা আপনার পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়ে দিয়েছেন। এটা আমার গাড়ি নিয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমার আমার গাড়িটা আসলে সার্ভিসে দিছি। সার্ভিস মানে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট ঠিক করা, সামথিং লাইক দ্যাট, ইটস এ বিউটিফুল ডে। এই জন্য তারা ঠিক করে। সো এটা হচ্ছে খুবই মানে আপনার গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে এই দেখেন বিএনপি মানে আপনারা অনেকে সমালোচনা করেন, অনেক খারাপ কাজ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আমি বলি না বারবার, যদি ধারাবাহিক সরকার পরিবর্তনের প্রক্রিয়া মানে শেখ হাসিনা বন্ধ না করতো, আমরা অনেকগুলো পরিবর্তন দেখতে পেতাম। এই মন্দের মধ্যে ভালো কাজ হবে, নিশ্চিত থাকতে পারেন আপনি। এটা বন্ধ করেছিল শেখ হাসিনা 17 বছর। আর ভারত, আমি আবার বলেছি, আমি গতকালকে বলেছি আপনাদেরকে যে আমি মানে একজন জাতীয় নেতা আমার সাথে আলোচনা করতেছিলেন, বলছিলেন ভাই জাতীয় নেতা, আমরা সবাই জাতীয় নেতা,
বাট প্রকৃত অর্থে জাতীয় নেতা হতে হলে কি করতে হয়? আমি ওনাকে বলেছিলাম, আমি একটা ভিডিও বানিয়েছি, আমি ওনাকে বলেছিলাম যে আপনাকে প্রকৃত জাতীয় নেতা হতে গেলে যদি আপনি মনে প্রাণে আবার আপনার মস্তিষ্কে সায় দেয় যে বাংলাদেশের সমস্যার সমাধান কোনটা, এটা নির্ধারণ করতে পারেন এবং আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের, ইভেন বাংলাদেশের কোনো মানে গড়ে যদি স্বামী স্ত্রীর আপনার কি হয়, ঝগড়া হয়, সেখানে ভারতের হাত আছে কিনা আপনাকে খুঁজতে হবে। এটা একটা উদাহরণের স্বার্থে আমি বলছি, বোঝানোর জন্য, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, রাইট? যদি আপনি এটা বুঝতে পারেন আপনি জাতীয় নেতা, ইভেন তো আপনি কোনো কিছু করতে পারেন নাই, আপনি কোনো কিছু করেন নাই, কোনো উন্নয়ন প্রকল্প করেন নাই, সত্যিকার অর্থে একটা রাস্তা তো অবদান রাখতে পারেন না আপনি, কিন্তু আপনি যদি এটা মনে প্রাণে শুধু বিশ্বাসটা আপনার মস্তিষ্ক থেকে আসে, আপনি লুক দেখানোর জন্য, ফেক সেন্টিমেন্ট না, বিশ্বাস করেন আপনি জাতীয় নেতা। এই কথাটা আমি ওনাকে বলেছিলাম, বিশ্বাস করেন আমাদের যে ধরনের অবস্থা চলছে, যদি আমরা এখনো হুঁশিয়ার না হই, আমাদের বাংলাদেশের কোনো রক্ষা নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো সেখানে সবচেয়ে বড় জিনিস হলো যে পাকিস্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো 17 বছরে বা 20 বছরে কেউ আসেন নাই, আসতে দেয় নাই, তারা ভারত চায়নি বলে আসতে দেয় নাই, এবং আপনার আসিফ মুনির আসবেন, এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের ব্যাপার। এবং আমি মনে করি এই সময় বাংলাদেশে আসা তারা বাংলাদেশ সত্যিকার অর্থে, ভারত কি বললো, কোনো ধরনের কোনো কানি দেওয়া দরকার নেই। এবং জামাত আর এনসিপি আর বিএনপির ভিতরে ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু মাংস খাওয়া যাবে না। মনে রাখবেন, বিএনপির ক্ষতি করতে গেলে, ভারত বা তারেক রহমান সাহেবের ক্ষতি করতে গেলে তাকে আগে জামাত এনসিপি দ্বারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে তারা, এটা করা যাবে না, মাথায় রাখবেন এই বিষয়গুলো। এই সময়ের ভিতরেও যতটা কাজ হওয়ার এই কাজগুলো আমরা করে দেবো এবং ইনশাল্লাহ হবে, এটা হলো বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি এই খবরটা শুনি, এবং এটা পাকিস্তান অবজারভার দিয়েছে, ইটস দিস নিউজ পেপার ইজ ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট, সো উইচ ইজ মোস্ট লাইকলি, এন্ড এটা হওয়া উচিত। ভারত কি মনে করলো এটা দেখার বিষয় না, ভারতকে একটা জিনিস নিশ্চিত করা যেতে পারে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা হলো কি, যে আমাদের দ্বারা আপনাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ক্যাপাসিটিও নাই, অথবা কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের মাটিকেও ব্যবহার করতে হবে না ভারতের, এটা আমি বিশ্বাস করি এবং আমি বিলিভ করি। এর বাহিরে বাংলাদেশ নিয়ে আপনাদের মাথা কামানোর কোনো দরকার নাই। যদি কোনো ধরনের চিহ্ন পান, কোনো ডিস্টারবেন্স বা কোনো ধরনের অকারেন্স মনে করেন যে দেয়ার ইজ সামথিং গোয়িং অন, লেট আস নো, উইল টেক অ্যাকশন প্রম্পটলি। এর বাহিরে বাংলাদেশ নিয়ে আর কোনো চিন্তাই আপনারা করবেন না। দেখেন, মালদ্বীপ বের করে দিয়েছে ভারতকে, কিন্তু মালদ্বীপে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। কেন নাই জানেন? বিকজ তাদের পলিটিশিয়ানসরা সত্যিকার অর্থে এই মালদ্বীপকে রিপ্রেজেন্ট করে। শেখ হাসিনা 17 বছর, টোটাল 20 বছর ইন্ডিয়া ফার্স্ট যে যে পন্থা বা যে আইডিওলজি বজায় রেখেছিল, এটাই বাংলাদেশকে একদম সর্বনাশ করে দিয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন থেকে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি বিশ্বাসী, এই ধরনের পলিটিশিয়ান আমাদের দরকার, তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর বাহিরে বা এর বিকল্প আর কোনো কিছু নেই। আমি সবাইকে মনে করবো, এবং আমি মনে করি যে সরকার যেভাবে এগোচ্ছে সবার সমর্থন দরকার এই ক্ষেত্রে। তিস্তা প্রকল্প, আপনার পদ্মা ব্যারেজ, তারপরে আপনার বর্ডার ইস্যু, এটা সব কিছু যতটুকু পারা যায় পাকিস্তানের সাথে তাদের টেকনোলজি ইউজ করে এটা আমরা ব্যবহার করতে পারি। এর বিকল্প নাই আমাদের সামনে। এবং যতদিন কিয়ামত পর্যন্ত, যতদিন বাংলাদেশ আছে, ভারত আমাদের প্রতিবেশী আছে, তারা কোনোদিন বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হতে দেবে না। আপনি যদি এটা বুঝতে ব্যর্থ হন, জীবনে বাংলাদেশকে এগিয়ে যেতে পারবেন না। এবং আমি মনে করি বিএনপির টপ লেভেলে এই বিষয়টা খুব সক্রিয়ভাবে তারা বিবেচনা করতেছেন। তারা বুঝেন যে ভারত ইজ এ নাম্বার ওয়ান ট্রাবল মেকার ফর বাংলাদেশ। আজকের যত ধরনের সমস্যা আছে, আর আওয়ামী লীগ আপাতত তারা শেখ হাসিনা তো আসতে পারবে না, আসা উচিত না, তার কাছে আসা উচিত না বাংলাদেশের রাজনীতির। আওয়ামী লীগ যদি কখনো আসতে চায় 20 বছর তারা বাহিরে থাকুক, দেখা যাক কি হয়। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে বিশ্বাস করে না, আওয়ামী লীগ ভারতীয় ন্যাশনাল। এই যে আপনি দেখেন শুভেন্দু যে কথাবার্তা বলতেছে, একটা জিনিস নিশ্চিত করবেন বাংলাদেশের প্রিয় মানুষরা, ভারতীয় কোনো এজেন্ট যেন বাংলাদেশের দায়িত্বে না থাকতে পারে, এটা খালি নিশ্চিত করবেন, আর কিছু লাগবে না আমাদেরকে। এবং ভারতীয় কোনো মাথামোটা বুদ্ধিজীবী টাইপের লোক, কোনো ধরনের সমর্থনকারী যেন বাংলাদেশের কোথাও সফল না হতে পারে, এদেরকে একদম কিক আউট করে দিবেন সব জায়গা থেকে। এই যে আজকে সাকিব মাশরাফি কে আবেগঘন বক্তব্য দিচ্ছেন এবং দেখলাম তাদেরকে খুব কাভারেজ দিচ্ছেন, এই দুইটা র্যাটস, দিস আর র্যাটস। মনে রাখবেন, এগুলো হচ্ছে আমাদের জন্য ইঁদুর। এদেরকে চিহ্নিত করে রাখবেন। আবেগী কথাবার্তা পোস্টে জীবনে কখনো মাথা কামাবেন না এবং এগুলাকে গুরুত্ব দেবেন না। এরা এখন বিপদে পড়েছে বলে এই বক্তব্যগুলো রাখতেছে। যদি বিপদে না পড়তো, এরা বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল ভারতের কাছে। এরা হচ্ছে এই দালালগুলা, সংস্কৃতি জগতের দালাল, স্পোর্টসের দালাল, অর্থনীতির সেক্টরের দালাল, বা ক্রিয়া আপনার খেলাধুলার ক্ষেত্রে যে খেলার জগতের দালাল, প্রত্যেকটা সেক্টরে ভারত দালাল তৈরি করছে। এবং এটা তারা অন্য একটা দেশ থেকে তারা এই মেকানিজমগুলো তারা বাংলাদেশে নিয়ে এসেছে এবং এভাবে তারা কাজ করে। এটা সবার বুঝার ক্ষমতা নাই, কিন্তু আপনারা যারা সচেতন বর্তমান নতুন প্রজন্মের জেনজি আছেন, আপনারা নিশ্চয়ই বুঝেছেন বলেই তো আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ পেয়েছি। এবং প্রতিটা ক্ষেত্রে তারা দালাল, আপনি কল্পনা করতে পারবেন না। লেখক, বুদ্ধিজীবী, উদিচি, এই যে উদিচি সব ভারতীয় দালাল। এরা প্রত্যেকটা সেক্টরে টাকা পয়সা দেওয়া। এরপরে সবচেয়ে ক্ষতিকারক যেগুলো আমাদের জন্য দালাল, সেটা হচ্ছে যে আমাদের হুজুরদের মধ্যে যে দালাল যারা আছে, ধরেন চরমুনাই, আব্বাসি, এরপরে আবু হিবুল্লাহরা, এরা হচ্ছে সবচেয়ে বড় দালাল। এদের সমস্যা কি জানেন? এরা 50% বুঝে কাজ করে, 50% না বুঝে কাজ করে। এবং এদের সবচেয়ে বড় অভিযোগ আমি তাদের বিরুদ্ধে আনবো, তারা সাংঘাতিক অর্থলোভী। টাকা পেলে তারা যে কোনো কিছু করতে রাজি আছে। তারা বাংলাদেশে বিশ্বাস করে না। এই যে শুধু আওয়ামী লীগ নয়, এই যে গোষ্ঠীগুলা, এরা বাংলাদেশে বিশ্বাস করে না। এরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এদের কোনো ভূমিকাই নেই।
বরং আমাদেরকে পিছনে কেন আমি এদের উপর ক্ষুব্ধ আমি আপনাদেরকে বলি। আমরা কিন্তু বারবার বলেছিলাম বিগত এত বছরে, আমরা একটা জিনিস আপনারা বলেন হুজুররা ঐক্যবদ্ধ হয়ে কি সেটা শুধু এইটা বলবেন যে আপনারা যে যাই করেন মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এটা যদি জামাতও আসে নট এ প্রবলেম, আওয়ামী লীগ আসে নট এ প্রবলেম, বিএনপি আসে নট এ প্রবলেম, হু এভার নট এ প্রবলেম। এই কথাটা বিগত 20 বছর কেন কোনোদিন তাদের দিয়ে বলাতে পারবেন না। তারা সবার আগে দেখে কে তাদের মাদ্রাসাতে ডোনেশন করবে। নরেন্দ্র মোদীও যদি ডোনেশন করে তারা তাদের স্ত্রীকে দিয়ে দিবে। এই হুজুরদের কথা বলছি আমি গ্যারান্টি দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আমি এদের উপর বিন্দু মাত্র আমার কোনো আস্থা নেই। এরা এতটা বিবেকহীন এবং দেশ বিরোধী। এদেরকে দেখা যায় না লেবাসদারি খুবই ভালো মানুষ, দে আর নট। তারা বিশ্বাস করেন, আমি তো মনে করি তার কমিউনিস্ট পার্টির কিছু নেতার চেয়ে তারা খারাপ। এদেরকে খুব হিসাব করে নিতে হবে। এরা ভারতীয় হাইকমিশন রয়ের টাকা খায়, জানেও না কিভাবে খাচ্ছে। এদের এই জ্ঞানও নাই। এদের আচার ব্যবহার দেখেন না, 2 দিন পরে টাকা দেয় ভারত মানে আমেরিকার বিরুদ্ধে কথা বলার জন্য। আবার ভারত এই ভিডিও ক্লিপ এডিট করে রেখে দিয়ে ওইটা আবার স্টেট ডিপার্টমেন্টে পেন্টাগনে পাঠায়। বাংলাদেশে মার্কিন বিরোধী বা আমেরিকা বিরোধী, পশ্চিমা বিরোধী, খ্রিস্টান বিরোধী সরকার এবং উগ্রবাদের উত্থান ঘটেছে এখানে আমাদেরকে, এবং এটা হিন্দু বিরোধী উঠেছে এবং এটা আমাদের জন্য ক্ষতিকারক। এই কাজগুলো কন্টিনিউ ভারত করে যায়। বুঝার ক্ষমতা নাই 90% রাজনীতিবিদদের। এই ষড়যন্ত্র এগুলো যতদিন মোকাবেলা করতে বা বুঝতে আপনি সক্ষম হবে না, বাংলাদেশের মুক্তি ততদিন পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারবেন না। আমি লিখে দিতে পারি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এটা বুঝি, আমি রিসার্চ করি তাদের উপরে। এবং তারা কি করে জানেন, তারা অন্য একটা দেশ মধ্যপ্রাচ্যের, আপনারা জানেন দেশটাকে, সেখান থেকে টোটাল ফর্মুলা তারা আনে এবং ভারতের সেনাবাহিনীর ট্রেনিং সবকিছু সেই ফর্মুলাতে, বিবেকহীন মানবতাহীন ট্রেনিং। এগুলা খুবই ডেঞ্জারাস, গতিতে এগিয়ে যাচ্ছে ভারত। এক্ষেত্রে বাংলাদেশের রক্ষার একটাই উপায়, বাংলাদেশের রাজনীতিবিদরা সচেতন হবেন, আমাদের ঐক্য থাকবে। আমাদের বর্তমানে যেভাবে ঐক্য আছে, বিরোধী দলীয় নেতা যে কোনো সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে, দেখা করতে পারে, 80 ঠাট্টা মেতে উঠতে পারে, আমরা এগুলো চাই। আমরা এর আগে যে দেখেছিলাম প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলীয় নেতাদের যোগাযোগই নাই, তারা একদিকে গেলে আরেক দল অন্যদিকে যায়, আমরা এগুলো চাই না। এর বাহিরে বাংলাদেশকে আপনি ফিক্স করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, গত নির্বাচনের আগে তারা কিন্তু বলেছে ভারতের জাতীয় স্বার্থের জন্য প্রয়োজনে ভারত যে কোন ধরনের কাজ করতে পারে যেন জামাত ক্ষমতা না আসে। দেখেন তারা বলেছে নাও জামাত ক্ষমতা না আসে, এটা করতে হবে তাদেরকে। এখন কেন বিএনপি বলে না? বিকজ আওয়ামী লীগ নাই, মন্দের মধ্যে ভালো, তারা বিএনপির বিপক্ষে। আসলে তারাও বিএনপির বিপক্ষে। তারা চায় বাংলাদেশে, দে বিলিভ ইন ওয়ান পার্টি ইন বাংলাদেশ, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবং আমি বাংলাদেশের মানুষ যারা আছেন সবার প্রতি অনুরোধ, ভারতীয় কোনো এজেন্ট এবং দালাল, ভারত যাদেরকে স্পন্সর করে, জায়গা দেয়, আশ্রয় দেয়, পৃষ্ঠপোষকতা করে, এরা যেন বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার তার কাছে কখন আসতে না পারে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।